আমরা সেই চিত্রটাও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা বয়স কত? 6 বছর। নাম? আমার নাম সিরাজউদ্দিন। সিরাজউদ্দিন। তাহলে কাকা ভালো থাকেন। স্বচ্ছ পানি, খুব পরিষ্কার। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে সিলেটের ভোলাগঞ্জে অবস্থিত যে সাদা পাথরের এক স্বর্গরাজ্য আছে সেটা দেখাবো। আমরা একেবারেই নৌকার যে ঘাট রয়েছে সেই ঘাটের কাছাকাছি চলে এসেছি এবং এখান থেকে আমরা নৌকায় রিজার্ভ করে চলে যাব সাদা পাথরের স্বর্গরাজ্যে। এক ট্রলারে 8 জন। নদীর ওই পারে যাবো আমরা, ওই পারে গিয়ে জুমার নামাজ পড়বো আর ওই পারে আমরা 4টা পর্যন্ত থাকবো আজকে বিকেলে। এই সবাই এখানে যার যার মতো টিম ভাগ করে নিছে, 8 জন এক ট্রলারে। এই হচ্ছে ট্রলারের ভিতরের অবস্থা, সবাই যার যার সিটে অবস্থান নিচ্ছে। আমি সামনে চলে যাই না? কয়জন আমরা? 8 জন না? 8 জন, মাশাআল্লাহ, দারুণ একটা ভিউ। সিলেট ভোলাগঞ্জের এই সাদা পাথর দেখতে আপনি যখন নদীতে এই নৌকায় ভ্রমণ করবেন, দুপাশের অপরূপ সৌন্দর্য আপনাকে এক কথায় মুগ্ধ করবে। এটি ছোট্ট একটি খাল, লেক কিংবা নদী, আমরা যা কিছুই বলি না কেন, এই নদীটা পারাপারের ক্ষেত্রে দুপাশের যেই সৌন্দর্য এবং সামনে যে নীল আকাশ এবং মেঘের যেই ঝলকানি দেখা যাচ্ছে, এ আপনার ভ্রমণের অভিজ্ঞতাকে আরো অতিমাত্রায় বাড়িয়ে তুলবে। সেই সাথে আপনি যখন দেখবেন যে এক ঝাঁক ভ্রমণ পিপাসু বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষ যখন আপনাকে পাশ কাটিয়ে নদীর এপাশ থেকে ওপাশে চলে যাচ্ছে, তখন আপনার এই ভ্রমণের অভিজ্ঞতা আরো চমৎকার হয়ে উঠবে। সিলেটের ভোলাগঞ্জ কিংবা কোম্পানিগঞ্জে আসতে হবে, সেখান থেকে আপনি নৌকা বা ট্রলার ভাড়া করে সিলেটের সাদা পাথর খ্যাত এই বিখ্যাত জায়গাটি ভ্রমণ করতে পারবেন। 62 নম্বর নৌকা। আচ্ছা, ঠিক আছে, চলে। এই সব ট্রলার ওইখান থেকে ওই পার থেকে এসে এখানে সব ভিড়তেছে, এগুলো সব ঘাট দিছে। এইখানে হলো দেখেন মেঘের যেই বড় চাকাগুলো, একবার স্পষ্ট মেঘের যে বড় চাকাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, অনেক সুন্দর। এটা যখন আর একটু সূর্যের তাপমাত্রাটা যখন আর একটু কমবে তখন এটা আরো স্পষ্ট দেখা যাবে এবং সূর্যের আলোটা যদি পড়ে এই মেঘের উপরে তখন এটা কিন্তু আরো আকর্ষণীয় হয়ে উঠবে। আপাতত সামনের দিকে যাই। আর এইখানে আমরা যেখানে আছি, এই যেখানে আমরা এই নদীটা পার হয়ে এই পারে আসছি, এটা হচ্ছে এখন আমরা বাংলাদেশের মধ্যেই আছি। আর ওই পাহাড়টার ওই পারে নির্দিষ্ট আমার জানা নাই, তবে এখানকার স্থানীয় লোকজন বলতেছে যে পাহাড়টার ওই পারে হলো ইন্ডিয়ার বর্ডার, বাংলাদেশের বর্ডার ইন্ডিয়ার বর্ডারের সাথে সীমানা আছে আর কি ওই পারে। এই পারে সিলেট, ওই পাশে ইন্ডিয়ার বর্ডার, মেঘালয়, তাই না? ওই পাশেও মেঘালয় আছে। আচ্ছা, ওই যে দূরে মিনার দেখা যাচ্ছে মসজিদের। এটা যখন ওই পাহাড় থেকে ঝর্ণা দিয়ে যখন পানি নামে তখন এটা পুরোটা ডুবে যায়। এখন সম্ভবত পানি কম নামতেছে বা নাই, এই জন্য এই জায়গাটা শুকনা। চতুর্পাশে দেখতেছেন এই জায়গাটা শুকনা। এবার যখন পানি নামবে তখন এই জায়গাটা কিন্তু পুরোটা ভরাট হয়ে যাবে, পাথরগুলো সব। এখানে অলরেডি দেখেন অনেকে যে ছাতা নিয়ে বসে আছে, কেউ গোসল করতেছে, তার মানে বোঝা গেল যে এখানে পানি বেশি আসে বা বেশি থাকে। জুতা না খুলেও পার হয়ে গেলাম অলমোস্ট, আলহামদুলিল্লাহ। হঠাৎ করে এই রোদ্রের তাপ প্রচুর পরিমাণে বেড়ে গেছে, যার ফলে অনেকেরই কষ্ট হয়ে যাচ্ছে আর কি। ওই যে মসজিদ, জামাত দাঁড়াই গেছে অলরেডি। এই পাশটা দিয়ে এখানে হচ্ছে বাংলাদেশের বিজিবি বর্ডার গার্ডের অফিস, এই যেখানে পতাকা উঠতেছে। আর ওই পাশটার ওই সীমানার ওই পাশে হলো ইন্ডিয়া।
তো এটা রেস্ট্রিকশন এরিয়া, এখানে লোকজন প্রবেশ নিষেধ। আর এখানে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ দেখা যাচ্ছে, এটা হচ্ছে বর্ডার গার্ডের অফিস, বিজিবি। আসলে সামনাসামনি না দেখলে বোঝা যেত না এটা আসলে যে এত পাথর এখানে, সাদা পাথর। আর এই যে এখানে যে যখন বর্ষার সময় হয় তখন এটা পুরা একদম একটা নদীর মতো দেখা যায়। এই জন্যই আসলে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় বালুর যেই চাকাগুলো, এগুলো দিয়ে কিন্তু এই পানির যেই চাপ, এই চাপ কিন্তু এখানে রোধ করা হয়। হ্যাঁ, নদীর ঢেউ যেরকম রোধ করার জন্য বস্তা দিয়ে বালু দিয়ে আটকানো হয়, এরকম কিন্তু এগুলো দেওয়া হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে যখন বর্ষা হয় বা যখন প্রচুর পানির চাপ থাকে তখন কিন্তু এখানে এই যে এই ঢেউটাকে আটকানোর জন্য বা ভাঙন রোধ করার জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়েছে। পিছনে আমরা ওই যে পিছনে দেখতে পাচ্ছেন যে মসজিদ, এই মসজিদে আমরা জুমার নামাজ আদায় করছি আলহামদুলিল্লাহ। আর শেষে এই যে পিছনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইন্ডিয়ার সীমানা, আর এই পাশে হচ্ছে আমাদের বিজিবি বর্ডার গার্ডের অফিস। তো এইটা এখান পর্যন্ত আর সামনে যাওয়ার আর সুযোগ নাই, এ পর্যন্তই শেষ। এখন আবার যেদিক দিয়ে আসছে ওই দিক থেকে রিটার্ন করবো আর কি। পানি কিন্তু খুব স্বচ্ছ, একেবারে স্বচ্ছ পানি দেখা যাচ্ছে এখানে। এই যে দেখেন পানি কিন্তু একদম স্বচ্ছ পানি, খুব পরিষ্কার, সাদা পাথর। এই পুরোটা এরিয়া জুড়ে, পুরোটা এলাকা জুড়ে কিন্তু এইরকম পাথর দিয়ে ভরা, একেবারে যত দূর পর্যন্ত চোখ যাবে এই সবটা কিন্তু এই সাদা পাথরে ভরা। আর এই সাদা পাথরটাই এখানকার সবচেয়ে বড় সৌন্দর্য। যখন পানি এরকম আরও ঝর্ণার পানি আরও নামবে ওই পাহাড় থেকে, তখন এই পানিটা যখন পুরোটা ভরবে, তখন এই মাটি যখন ঢাকা থাকবে তখন এই পাথরের সৌন্দর্যটা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পায়। রৌদ্রের তাপ ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং পাহাড়ের উপর থেকে নেমে আসা পাথরগুলো দিয়ে যেই লেক সৃষ্টি হয়েছে, যেই সাদা পাথরের ভোলাগঞ্জ, আস্তে আস্তে এটার সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ সূর্যের প্রখরতা যত বেশি থাকবে ততই এটা উত্তপ্ত থাকবে, মানুষ হাঁটতে পারবে না এই জায়গাটাতে গরমের কারণে। যে ভোলাগঞ্জ সাদা পাথরের যেই প্রপার যে দৃশ্য, সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য। ওই পানিগুলো এক জায়গা থেকেই আসে, অর্থাৎ ওই যে আমি যেখানে ক্যামেরা ধরে রাখছি, ঠিক আছে, এইখান থেকেই পানিটা আসার পরে একটা একদিকে চলে যায় ডান দিকে, আর একটা বাম দিকে চলে যায়। এই পাশ থেকে একটু পানির পরিমাণ বেশি এবং এই পাশে টায়ারও আছে, যেটা কক্সবাজারের মতো টায়ারে সবাই গোসল করে, ওইরকম টায়ারও এখানে দেখা যাচ্ছে। একটা সতর্কতা যেটা আপনাদের অবলম্বন করতে হবে, যেখানে দেখছেন যে ছোট ছোট বক্স, এই বক্সগুলো হচ্ছে লকার, অর্থাৎ আপনারা যখন মূল্যবান জিনিস নিয়ে আসবেন তখন লকারে রাখতে হবে। এই লকারে না রাখলে আপনি যদি সাইডে বা কোথাও রেখে গোসল করতে যান, একটু অসচেতন হলে আপনার মোবাইল ব্যাগ গায়েব হয়ে যাবে, খুব সাবধান থাকতে হবে। এই পাশটাও খুব চমৎকার, খুব সুন্দর। তো এখান থেকে কিছু ফুটেজ নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আর ওই পাশটাতে মসজিদের যে অংশটা সেটাও দেখানোর চেষ্টা করেছি। তো এই পাশটাতে বাম পাশের এই মানে পানির তুলনায় এই পাশে পানির পরিমাণটা একটু বেশি আছে। এখানে পাথরের পরিমাণ আবার কম, কিন্তু এই পাশে পাথরের পরিমাণ বেশি, পানির পরিমাণ কম। তবে স্থানীয় সূত্রে এইখানকার স্থায়ী বাসিন্দা যারা, তাদের সাথে কথা বলে যেটা জানলাম যে এখন যেই শুকনা অর্থাৎ মরুভূমির মতো যে বালু, যে উত্তপ্ত বালু, হাঁটতেও অনেক কষ্ট হয় এবং রোদ্রের তাপের কারণে, এবং এই যে আমরা যেই জায়গা দিয়ে হাঁটছি এখানে যে বালুর তাপ এবং পাথরের যে তাপ রোদ্রে গরম হয়ে যাওয়ার পরে এই তাপটা কিন্তু একদম সরাসরি হিট করতেছে বডিতে। বর্ষার সময় এটা পুরোটাই ডুবে থাকে আর কি পানির নিচে। আর আবার অনেকে বলতেছে যে আধা ঘন্টা বা 1 ঘন্টা বৃষ্টি হইলেই পাহাড় থেকে যেই পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওই পাহাড় থেকে যে পাহাড়ি ঢল নামে, ওই ঢলের যে পানি, ওই পানি দিয়েও এইটা মানে পুরোটা ডুবে যেতে পারে। তখন মাঝখানে হয়তো অল্প কিছু জায়গা শুকনো থাকতে পারে, যেটা দিয়ে মানুষ শুধু হাঁটতে পারবে আর কি। এগুলো এই যে এখান থেকে ভাড়ায়
যদি কেউ চড়তে চায় তাহলে ভাড়ায় চড়তে পারে, এখান থেকে ঘোড়া ভাড়া নিতে পারবে। অনেকগুলো ঘোড়া এখানে আছে, এখানে তাদের নির্ধারিত মূল্যে ভাড়া করে ওই ঘাট থেকে এই পর্যন্ত আসতে পারে আর কি। অল্প একটু জায়গা, এটা ঘোড়া দিয়ে আসলেও আসা যেতে পারে, পায়েও হেঁটে আসা যেতে পারে। আমরা পায়ে হেঁটে আসছি এবং পায়ে হেঁটে আমরা ব্যাক করতেছি। বাট কেউ যদি শৌখিনতার বসে বা শখের বসে উঠতে চায় উঠতে পারে, কোনো অসুবিধা নেই। যেই ঘোড়াগুলো সারাদিন অনেককে এখান থেকে নিয়ে ওই জায়গা পর্যন্ত গেছে, পরিশ্রম করার পরে তাদেরকে এখানে খাবার দেওয়া হচ্ছে, তাদের বিশ্রামের ব্যবস্থা করছে। আপনার কয়টা ঘোড়া? একটাই। এটার বয়স কত? 6 বছর। একটানা কতক্ষণ কাজ করতে পারে? 4-5 ঘন্টা না? 4-5 ঘন্টা পরে পরে খাবার দাবার এরকম রেস্ট দিতে হয় না? আচ্ছা আঙ্কেল, আপনার কয়টা? আমার একটাই বাবা। একটাই না? জি। একটা। এটার বয়স কত? এটার বয়স 8 বছর। 8 বছর? 8 বছর, তার মানে ওটা থেকে এটা একটু মাশাআল্লাহ বড়, তাই না? তাহলে সারাদিন ও কতক্ষণ কাজ করতে পারে? 4-5 ঘন্টা করে। 4-5 ঘন্টা। এরপর আবার 4-5 ঘন্টা পর পর ওকে বিশ্রাম দিতে হয়, খাবার দিতে হয়, খাওয়া দিতে হয়। আপনার বাসা কি এখানেই? হ্যাঁ, আমার বাসা এখানে খালাইরা। কত দূর? আধা কিলোমিটার। 1 কিলোমিটার না? তার মানে এখানকার স্থানীয় আপনি? এখন যেরকম শুকনা দেখা যাচ্ছে এরকম কি শুকনাই থাকে? না না, এই পাথরের যে জায়গা ডুবানো আছো পুরো 10 হাত পানি থাকে। 10 হাত পানি? 10 হাত পানি থাকে। তাহলে এই পানিটা কখন হবে? এই বর্ষাকালে। বর্ষাকালে মানে বৃষ্টি হইলে বা যখন পুরোপুরি বর্ষা থাকে তখন আর এরকম হাইটে যাওয়ার সুযোগ নাই? তখন পুরো এই ট্রলারটা একেবারে ওই পর্যন্ত চলে যায় না? একদমই মাথা পর্যন্ত চলে যায়, আর তখন নামার আর সুযোগ থাকে না? আচ্ছা আচ্ছা। আমরাও গঙ্গা আসি নাই, তখন আপনার ওই ট্রলার দিয়ে আসতে হয়? ঘোড়া দিয়ে আসতে পারি, ঘোড়া নিয়ে আসা যায় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তখন তো আর ওই মানে হাঁটার জায়গা থাকে না, এই জন্য। আপনার কি নাম কাকা? আপনার নাম? আমার নাম সিরাজউদ্দিন। সিরাজউদ্দিন। তাহলে কাকা ভালো থাকেন, আবার পরে যদি আসি কখনো দেখা হবে। ধন্যবাদ। আর আপনার কি নাম? আব্দুল খালেক। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। কথা বলছিলাম ওখানে দুইজন ঘোড়া চড়ান যারা, তাদের সাথে খুবই আন্তরিক এবং ভদ্র। আর সিলেট অঞ্চলের মানুষ এমনিতে একটু আন্তরিক হয়, তারা মিশুক হয় এবং সবার সাথেই তারা খুব অল্প সময়ের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করতে পারে। কারণ আমাদের একাডেমিতে যারা পড়াশোনা করে তাদের মধ্যে 60 অথবা 55% বলতে পারি আমরা সিলেটের অনেক স্টুডেন্ট আমাদের কাছে আছে। তো তাদের সাথে আমাদের আগে থেকেই তাদের ভাষা এবং কথার সাথে আমরা পরিচিত, তো যার ফলে সিলেটের মানুষের সম্পর্কে আমাদের মোটামুটি একটা ভালো ধারণা আছে আলহামদুলিল্লাহ। তারপরে অন্যান্য ডিস্ট্রিক্টের বা যা অন্যান্য বাংলাদেশের অন্যান্য প্রত্যন্ত অঞ্চলের যারা আছে তারাও ভালো, তবে স্থান বা এলাকা ভেদে, জেলা ভেদে কিছু পার্থক্য তো অবশ্যই থাকবে। সাদা পাথরের এই স্বর্গরাজ্য নিজের বাস্তব অভিজ্ঞতা যা অর্জন করেছি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি মাত্র। নিজে যা দেখেছি আপনাদেরকেও সেটাই দেখানোর চেষ্টা করেছি। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি সিলেটে কিভাবে একদিনে ডে ট্যুরের মাধ্যমে একটি বাজেট প্ল্যান করে ঢাকা থেকে সিলেটের রাতারগুল, সাদা পাথর এবং শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারত করে আবার দিন শেষে ঢাকায় ফিরতে চান, সে বিষয়ে আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা কিংবা কিছু জানতে চান কিনা সেটাও আমাদেরকে ভিডিওর কমেন্টে জানাতে পারেন। আমরা যা দেখেছি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সিলেটের অপরূপ সৌন্দর্যের অধিকারী এই রাতারগুল এবং সাদা পাথর আমাদের ভ্রমণ অভিজ্ঞতায় নতুন এক মাইল ফলক হয়েছে বলে মনে করি। 75 টাকা, এগুলো 20 টাকা করে, 20 টাকা করে, এটা জোড়া 30 টাকা। এই আমার এই তিনটা দেন। আর এই চকলেট কত করে? চকলেট 190, 110, 185। আর কিছু না, এই যে 185। ওটার একটা ব্যাগ দে। 185 হবে আপনার। 315 টাকা দিবেন। হ্যাঁ, হলো